একটি বড় শহরে দুজন দরিদ্র শিশু পাড়ায় বাস করত, কাই এবং গের্দা, যারা একে অপরকে ভাই ও বোনের মতো ভালোবাসত। পিতামাতারা তাদের ছাদে একে অপরের কাছে গিয়ে গোলাপের নিচে বেঞ্চে বসার অনুমতি দিয়েছিলেন। উষ্ণ মরশুমে তারা তাদের সমস্ত সময় এখানে কাটাত, বিভিন্ন গেম আবিষ্কার করে এবং শীতকালে তারা উষ্ণ চতুর্দিকে বসে আশ্চর্যজনক গল্প শুনতে পছন্দ করত যা তাদের দাদি তাদের প্রায়শই বলেছিল। একবার বাচ্চারা যখন কোনো ছবি বইয়ের দিকে তাকাচ্ছিল, তখন কাই অনুভব করলেন যে তাকে কিছু চোখে এবং হৃদয় ছুঁড়েছিল। এগুলি ছিল শক্তিশালী মহিলার আয়নাটির টুকরো, স্নো কুইন। তারপর থেকে ছেলের আচরণ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। তিনি ক্রুদ্ধ, অভদ্র এবং নিষ্ঠুর হয়ে উঠেছিলেন। একদিন কাই টগবগনিংয়ে গেল এবং কখনোই ফিরে আসেনি। গের্দা যখন কাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন, তিনি অনেকক্ষণ কাঁদলেন, তবে তিনি নিশ্চিত ছিলেন যে কাই বেঁচে আছেন, তাই তিনি তার সন্ধানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে জের্দা বনের মধ্য দিয়ে, মাঠের মধ্য দিয়ে হেঁটেছিল এবং তারপরে সে একটি দুর্দান্ত ঘর পেরিয়ে এসেছিল, ফুলগুলিতে সমাহিত। হোস্টেস তার কাছে এসেছিল। এটি একটি বড় ঘরের টুপিতে পুরানো জাদুকর বৃদ্ধা সত্যিই গার্দার পছন্দ করেছিল এবং তাই সে দরিদ্র মেয়েটিকে জড়িয়ে ধরে চিরকালের জন্য তাকে তার সাথে ছেড়ে চলে যায়। গের্দা তার ভ্রমণের উদ্দেশ্যটি ভুলে গিয়ে অতিথিপরায়ণ হোস্টেসের দুর্দান্ত বাগানে খেলতে অনেক সময় ব্যয় করেছিল। একবার তিনি দুর্ঘটনাক্রমে একটি গোলাপ দেখতে পেলেন এবং কাইয়ের কথা মনে পড়ল এবং সঙ্গে সঙ্গে জাদু থেকে উঠে রাস্তায় চলে গেল। পথে গার্দা এক বিশাল স্মার্ট কাকের সাথে দেখা করলেন। তিনি মেয়েটিকে বলেছিলেন যে তিনি এমন এক রাজকন্যাকে জানতেন যিনি বিয়ে করতে চলেছিলেন এবং তার বাগদত্তাকে কাইয়ের মতো দেখতে খুব বেশি লাগছিল। কাকটি গের্দাকে তার কাছে নিতে রাজি হয়েছিল। একবার প্রাসাদে, গের্দা ভবিষ্যতের রাজপুত্রকে দেখতে পেরেছিল। দুর্ভাগ্যক্রমে এটি কাই ছিল না। রাজকন্যা মেয়েটির দুঃখজনক কাহিনী শুনে তাকে একজন কোচম্যান এবং চাকরদের সাথে জুতা, একটি মাফল এবং একটি দুর্দান্ত পোশাক উপহার দিয়েছিল, আর গের্দা ধাক্কা মারল রাস্তায়। অন্ধকার অরণ্যে, ঝলমলে গাড়িটি সঙ্গে সঙ্গে ডাকাতদের নজর কেড়েছিল, যারা তৎক্ষণাৎ আক্রমণ করেছিল। ডাকাত গের্দাকে বন্দী করে নিয়ে যায়। তিনি গের্দাকে তার ডাক্তার দেখাতে ডাকাতদের দুর্গে নিয়ে গেলেন। এতে ল্যাপল্যান্ডের বন কবুতর এবং নীলকণ্ঠ রয়েছে। তার বন্দী হওয়ার গল্প শুনে ডাকাতটি তার প্রতি করুণা পোষণ করে এবং তাকে কাইয়ের সন্ধানে নহরের সাথে যেতে দেয়। রেইন্ডার মেয়েটিকে বুড়ো ল্যাপল্যান্ডের মহিলার কাছে নিয়ে আসে। সে ক্লান্ত মেয়েটিকে গরম করে তোলে এবং খাওয়াত। তিনি তার বন্ধু ফিনের কাছে শুকনো কডিতে কয়েকটি শব্দ লিখেছিলেন, যিনি স্নো কুইনের প্রাসাদের কাছেই ছিলেন। মেয়েটিকে সাহায্য করার জন্য বলেছিলেন। তিনি গার্ডাকে বুঝিয়ে দিয়েছিলেন যে কাইয়ের খারাপ আচরণের কারণটি আয়নার টুকরো যা তার হৃদয় এবং চোখে আঘাত করেছিল এবং উষ্ণ প্রেমময় হৃদয়ের শক্তিতে বরফ গলে না গেলে তিনি কখনোই এক হতে পারবেন না। স্নো কুইন জের্দার প্রাসাদে একা গেলেন। কেউই শক্তিশালী ভদ্রমহিলার বাড়ির কাছে যেতে সাহস করেনি। তিনি খুব ঠান্ডা এবং ভয় পেয়েছিলেন। দুর্গে নিজেকে খুঁজে পেয়ে গের্দা আশ্চর্য হয়ে গেল যে তিনি কতটা ঠান্ডা, নির্জন এবং মৃত। শীঘ্রই তিনি খেয়াল করলেন কাই, যিনি সম্পূর্ণ নীল হয়ে গেছেন, শীত থেকে প্রায় কালো হয়ে গেছে। ছেলেটি একটি কোণে বসে এবং বরফের তলা থেকে চিরন্তন শব্দটি লেখার চেষ্টা করেছিল, কারণ এক্ষেত্রে তিনি স্নো কুইনের কাছ থেকে উপহার হিসাবে পুরো বিশ্ব এবং একজোড়া নতুন স্কেট পেতেন। গের্দা ছুটে গেল কাইয়ের কাছে, তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদল। তার উত্তপ্ত অশ্রু দিয়ে সে ছেলের হৃদয়ে আটকে থাকা স্প্লিন্টারে গলে গেল। তুলে নিয়ে কাইও কাঁদতে লাগলো এবং দ্বিতীয় তীক্ষ্ণ চোখের জল দিয়ে তার চোখ থেকে প্রবাহিত হল। একে অপরকে দেখে তারা কতটা খুশি হয়েছিল, তবে আনন্দের সময় ছিল না। স্নো কুইন ফিরে আসার আগে তাদের বরফ প্রাসাদ থেকে বেরিয়ে আসতে হয়েছিল।
কাই এবং গের্দা অবশেষে স্নো কুইনের রাজ্য থেকে বেরিয়ে এলে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। ফেরার পথে তারা সমস্ত বন্ধুদের সাথে দেখা করেছিল যারা তার অনুসন্ধানে গার্ডাকে সহায়তা করেছিল। বাড়িতে তাদের প্রিয় ফুল ফোটানো গোলাপগুলি তাদের জন্য অপেক্ষা করছিল এবং যা ঘটেছিল তা শীঘ্রই তাদের দ্বারা ভুলে গিয়েছিল ভারী স্বপ্নের মতো। অনেক দিন আগে একটি প্রত্যন্ত গ্রামে ক্যারেন তার মায়ের সাথে থাকত। গ্রীষ্মে তাকে খালি পায়ে হাঁটতে হয়েছিল এবং শীতে রুক্ষ কাঠের জুতা ছিল যা তার পায়ে খুব ঘষা দেয়। এবং তারপরে একদিন বৃদ্ধা জুতোওয়ালা লাল কাপড়ের স্ক্র্যাপ থেকে ক্যারেন জুতা সেলাই করল। যেদিন ক্যারেনের মা স্বর্গে গিয়েছিলেন ঠিক সেদিনই তিনি মেয়েটিকে একটি উপহার এনেছিলেন এবং দরিদ্র মেয়েটির শেষকৃত্যের জন্য নতুন জুতো পরানো ছাড়া উপায় ছিল না। যদিও লাল জুতো শোকের জন্য মোটেই উপযুক্ত ছিল না, ক্যারেনের অন্য কোনো ছিল না। এই সময় একটি বড় পুরনো গাড়ি গ্রামটি দিয়ে যাচ্ছিল এবং এতে একজন গুরুত্বপূর্ণ মহিলা ছিলেন। সে মেয়েটিকে দেখে তার জন্য দুঃখ পেয়েছিল এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বহু বছর ধরে ক্যারেন কোনো মহিলার সাথেই ছিলেন এবং কখনো তার প্রিয় লাল জুতা খুলে ফেলেন না। কিন্তু মেয়েটি লক্ষণীয়ভাবে বেড়ে উঠেছে এবং সময় এসেছে তার নতুন জুতো কেনার। তো মহিলা ক্যারেনকে দোকানে নিয়ে গেলেন। ভদ্রমহিলা ইতিমধ্যে বুড়ো হয়েছিলেন এবং তাই সঠিক জুতাটি দেখতে পেলেন না। তারপরে তিনি ক্যারেনকে গির্জার পড়তে সবচেয়ে বিনয়ী কালো জুতা চয়ন করতে বলেছিলেন। তবে দোকানের জানালায় ছিল উজ্জ্বল লাল জুতো। জুতোওয়ালা একসময় ক্যারেনের জন্য তৈরির মতো ছিল এবং তাই মেয়েটি মহিলাটিকে জানিয়েছিল যে সে সবচেয়ে সহজ জুতা বেছে নিয়েছে এবং উপপত্নী আনন্দের সাথে তাদের জন্য অর্থ প্রদান করেছিল। রবিবার এসেছিল এবং বৃদ্ধা ক্যারেনকে গির্জার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন। উপপত্নীতা মেয়েটিকে বিনয়ী ও সংযত পোশাক পরতে বললেন, কিন্তু ক্যারেন নতুন জুতো পরার জন্য এতটাই চেয়েছিলেন যে তিনি প্রতিরোধ করতে পারেন না এবং লাল জুতাতে গির্জায় যান। এবং সেবার সমস্ত লোক এখন এবং তারপরে ক্যারেনের পায়ের দিকে তাকিয়ে আছে। রাতের খাবারের পরে মহিলাটি লোকদের কাছ থেকে জানতে পেরেছিল যে ক্যারেন লাল জুতা পরে এসেছিল। ভদ্রমহিলা লজ্জায় দাঁড়াতে পারেননি এবং তাড়াতাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু একজন প্রবীণ সৈনিক গির্জার গেটে তাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি ভদ্রমহোদয়ের প্রতি গভীরভাবে মাথা নত করলেন, লাল জুতোটি দেখলেন এবং তাদের আগে কখনো প্রশংসিত হতে শুরু করলেন। ক্যারেন আনন্দে নাচলেন এবং তারপরে তার পা নিজেরাই নাচতে শুরু করলো, যেন জুতাগুলিতে একরকম জাদু শক্তি থাকে। মেয়েটি ভয় পেয়েছিল, সে তার জুতা ফেলে দিতে চেয়েছিল, তবে তারা শক্ত ছিল। জুতো দৃঢ় ফার্ম ভাবে তার পায়ে সংযুক্ত ছিল এবং ক্যারেনকে নাচতে হয়েছিল। তিনি রাতে এবং দিনে উভয় সময়ে বৃষ্টি এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মাঠ এবং ঘাড়ে জুড়ে নাচতেন। এবং তারপরে এক রাতে মেয়েটি নিজেকে বনের কিনারে পেয়ে গেল। চারদিকে অন্ধকার ও ভীতি ছিল। হঠাৎ একটি সাদা আলো ক্যারেনকে অন্ধ করে দিয়েছে। এটি একটি দীর্ঘ সাদা পোশাকের মধ্যে একটি দেবদূত ছিল। তার কাঁধের পিছনে ছিল বড় ডানা যা খুব মাটিতে নেমেছিল। তিনি মেয়েটির দিকে কড়া নজর দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার প্রতারণা, অহংকার ও অবাধ্যতার জন্য সে চিরকাল নাচবে যতক্ষণ না সে মায়ের মতো দূরে সরে যায়। ক্যারেনের কোনো কথা বলার সময় হওয়ার আগে জুতো তাকে ধরেছিল এবং তার দিকে এগিয়ে যায়। দীর্ঘদিন ধরে মেয়েটির জুতোটি পাথরগুলির উপরে ঝোপ এবং কাটা ঝোপের মধ্য দিয়ে পড়া ছিল। ধারালো কাটা ক্যারেনের পায়ে খনন করে এবং তাদের রক্তাক্ত করে আছড়ে পড়ে। এবং তারপরে তিনি ফরেস্টারের ছোট নির্জন বাড়িতে নাচলেন। মেয়েটি বারান্দায় বসে কাঁদতে কাঁদল। তিনি তার অবাধ্যতার জন্য অনুশোচনা করতে পেরেছিলেন এবং বেশিরভাগই মহিলাটির কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন। ফরেস্টার মেয়েটির কান্নার কথা শুনে তিনি তার প্রতি মমতা করলেন এবং সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। তারপরে সে রূপোর কাঁচি নিয়ে লাল জুতো কেটে ফেলল। ক্যারেন আবার পায়ে নিয়ন্ত্রণ করতে পেরে আনন্দিত হয়েছিল। এখন তার চেয়েও বেশি কিছু, সে বাড়ি যেতে চেয়েছিল। মেয়েটি ফরেস্টারকে ধন্যবাদ জানায় এবং তিনি তাকে তার মেয়ের পুরানো কাঠের জুতা উপহার দিয়েছিলেন। চপ্পল রেখে ক্যারেন আবার তার উদ্ধারককে ধন্যবাদ জানিয়ে বাড়িতে চলে গেল। তাই তিনি তার বাড়ির প্রান্তরেখা না দেখে দিনরাত অরণ্যগুলিতে প্রবেশ করে মাঠগুলির মধ্যে দৌড়ে গিয়েছিলেন। তারপরে মেয়েটি তার শেষ শক্তিটি সংগ্রহ করে রুশেড উঠল। রুশেড তিনি দৌড়ে সেই ড্রয়িং রুমে গেলেন। সেখানে বসেছিলেন এক দুঃখিত
বিবাহিত মহিলা, তিনি পুরো সপ্তাহে তার নাম করা কন্যাকে শোক করছিলেন। কারেনকে দেখে উপপত্নী আনন্দে ভরে উঠল। মেয়েটি নিজেকে তার ভেজা নার্সের অস্ত্রের মধ্যে ফেলে দেয় এবং তার অবাধ্যতার জন্য ক্ষমা চাইতে শুরু করে। অবশ্যই উপপত্নী কারেনকে ক্ষমা করে দিয়েছিল এবং মেয়েটি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আর কাউকে প্রতারণা করবে না।